সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2025 সালের শেষ 12 দিন নিয়ে। এই শেষ 12 দিন মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করব। মূলত 9টি ঘটনার কথা, 9টি দিকের কথা আমি মূলত উল্লেখ করব। আলোচনা সাপেক্ষে তার চাইতে বেশিও হতে পারে। মূলত আমার আলোচনা 2025 সালের শেষ 12টা দিন মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে বুধ অত্যন্ত পজিটিভ ভাবে রিয়্যাক্ট করছে কিন্তু বৃহস্পতির সাথে, ভেরি নাইস, শুক্রের সাথে ভেরি নাইস, শনির সাথে ভেরি ভেরি নাইস। এখন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। বুধ এবং বৃহস্পতির একত্রীকরণের মধ্যে কিন্তু আমি উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্রের অবস্থানও লক্ষ্য করতে পারছি। বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ হলে কি হয় আমি কয়েক হাজার বার অন্তত বলেছি, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমি অনেক বেশি অপশনাল হয়ে পড়ি। এই কাজটা করলাম, ঠিক করলাম কি? এইটা না করে এই কাজটা করলে ভালো হতো। আচ্ছা, ওই কাজটা করলাম, ওই কাজটা না করে এই কাজটা করলে ভালো হতো। অপশনাল হয়ে যাই। যখনই অপশনাল হয়ে যাই তখনই সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। এই অবস্থানের মধ্যে যখন শুক্র এবং মঙ্গলের অবস্থান ক্রিয়েট হচ্ছে, সিচুয়েশনটা কিন্তু আন্ডার কন্ট্রোল থাকছে না। সিচুয়েশনটা যখন আন্ডার কন্ট্রোল থাকবে না তখন অনেক সময় কিন্তু কি হবে, ফাটকা রিলেটেড চিন্তাধারা, ফাটকা রিলেটেড মানসিকতা, ফাটকা রিলেটেড সম্পর্ক। আমার মধ্যে হঠাৎ করে সেক্সুয়াল চাহিদা জেগেছে, সেখান থেকে আমি অপোজিট সেক্সের প্রেমে পড়লাম। সেটা কিন্তু প্রেম নয়। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যখন রাস্তায়, ট্রামে, ট্রেনে, মেট্রোতে, যে কোনো জায়গায় আমার মাকে নিয়ে বেরোই তখন মাকে সবসময় প্রোটেক্ট করে রাখি। আমি যখন আমার বোনকে নিয়ে বেরোচ্ছি সবসময় আগলে রাখছি, দিদিকে নিয়ে বেরোচ্ছি আগলে রাখছি। যাদেরকে সত্যি সত্যি আমি ভালোবাসি তাদেরকে আমি আগলে রাখছি।
যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, ফুটপাতে, ময়দানে, মেট্রো স্টেশনে, যে কোনো জায়গায়, রেল স্টেশনে, যে কোনো জায়গায়। আর যখন আমি একজনকে বলছি আমি তোমায় ভালোবাসি, অপোজিট সেক্স, সে যখন বলছে লাভ ইউ টু, তাকে নিয়ে রাস্তায় যখন বেরোচ্ছি, মেট্রো স্টেশনে যখন যাচ্ছি, ট্রেনে, মেট্রো স্টেশনের কামরাতে, মেট্রোর কামরাতে, ফুটপাতে, রাস্তায়, বাসে, ট্রামে, সব জায়গায়, তখন তাকে কিন্তু সেক্সুয়ালি আমি ভোগ করছি। কেননা যখন প্রকাশ্যে আমি তাকে চুম্বন করছি, তাকে আদর করছি, এবং সেই আদরের মধ্যেও কিন্তু শালীনতা ছাড়িয়ে যাচ্ছে, আমি কখনোই কিন্তু বয়স্ক মানুষেরা রয়েছে মেট্রোর কামরাতে, ট্রেনের কামরাতে, সেখানে আমি ওর প্রেমিকাকে জড়িয়ে ধরে কখনো কিন্তু লিপ কিস করতে পারি না। মেট্রো স্টেশনে হাজার হাজার মানুষের ভিড় হয়, সেখানে হঠাৎ করে আমি লিপ কিস কিন্তু করতে পারি না। এটা ভালোবাসা নয়। আমার স্ত্রীকে নিয়েও যদি আমি বেরোতাম, কখনো কিন্তু তাকে আমি ওইখানে প্রেমের যে প্রকাশ, বহিঃপ্রকাশ হতোই না। তাহলে এই ক্ষেত্রে কেন হচ্ছে? এটা কিন্তু প্রেম নয়, এটা কেবলমাত্র সেক্সুয়াল চাহিদা। সে যতই লেজেন্ড মানুষরা বলুক যে প্রেমকে গলা টিপে দেওয়া হচ্ছে, হ্যান হচ্ছে, প্রকাশ্য রাস্তায় মানুষকে খুন করা হচ্ছে, তার বেলায় কিছু নয়, প্রকাশ্য রাস্তায় চুমু খেলে। ইয়েস, যখন নেগেটিভ অর্থে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন একটা ভালোবাসার নামে একটি শরীরকে, একটি মনকে, একটি প্রাণকে বেশ্যা বানিয়ে ফেলে। এক্সট্রিমলি সরি টু সে, যদি আপনাদের শুনতে খারাপ লাগে অনুজ ভেবে ক্ষমা করে দেবেন, কিন্তু যখনই আমি আমার যে বহিঃপ্রকাশ সেটা কেবল আমার যৌন খিদে পেয়েছে সেইটা পরিতৃপ্তি করছি, প্রেম হলে সবসময় কিন্তু আগলে রাখতো, কখনো তাকে প্রকাশ্যে বেশ্যা বানিয়ে ফেলতো না। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। আবার যদি দেখা যায় কণ্টক গাড়ি কমলসম পদতলা মঞ্জির চিরহি ঝাঁপি, কাগরি বাড়ি ঢাড়ি করি পিছল চলই প্রেমগুলি চাপি। কেমন? তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি যে আমার যে কোনো রিলেশনের মধ্যে যেন সংযম থাকে। আমার তাহলে কি হচ্ছে, যখনই আমি ভালোবাসার নামে পেলাম আর চটজলদি যৌনতাকে আমি আমার যে যৌন আকাঙ্ক্ষা সেটাকে পরিতৃপ্তি লাভের জন্য যখন আমি আমার ব্যবহারিক ইমপ্লিমেন্ট করছি, সেটা যে কারোর দিক দিয়ে হতে পারে, সেটাও কিন্তু আমার মানসিক, দৈহিক, জৈবিক ফাটকারকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এটাই কিন্তু আমি বোঝাতে চেয়েছিলাম। এবং বৃহস্পতি এবং বুধের আন্ডারে যখন মঙ্গল শুক্রের অবস্থান হয়, তখন কি হয়, আমি অকস্মাৎ দেখা গেল যে অর্থটাকে কোনো একটা জায়গায় ইনভেস্ট করলাম, আমি জেনেছি বা আমি কারো কাছ থেকে শুনেছি বা প্রমাণিত সত্য হয়েছে যে 3 মাসে ডবল হয়ে যায়, এটাকে আমি মেনে নিয়েছি, এই ফাটকার জায়গাটাকে মেনে নিয়েছি, স্বীকৃত সত্য বলে মনে করেছি, দেখা গেল সেখান থেকে আমার ড্যামেজ হয়ে গেল। কেননা যখনই মঙ্গল এবং শুক্রের এই যে একত্রীকরণটা বুধ এবং বৃহস্পতির আন্ডারে চলে আসে, তখন অকস্মাৎ ফাটকা থেকে যেমন প্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যায়, অকস্মাৎ ফাটকা থেকে কিন্তু মারাত্মকভাবে ড্যামেজের জায়গাটাও লক্ষ্য করা যায়। তাই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, এই যে ফাটকা রিলেটেড টেন্ডেন্সি, এই যে ফাটকা রিলেটেড মানসিকতা, সেটাই 12 দিনের জন্য পুরোপুরি কিন্তু ডিলিট করে দিন নিজের জীবন থেকে। ফাটকা রিলেটেড কোনো দিকেই যাওয়ার দরকার নেই মিথুন রাশির জাতক জাতিকাদের। কিন্তু আমি যদি খুব ভালো মতন ইনকামের জায়গাটা দেখি, তাহলে কিন্তু 2nd হাউস এবং 11th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে প্রচুর ইনকামের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, উপার্জনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর উপার্জন তো করছি, এবং দেখা যাচ্ছে যে আমি ওয়েস্ট অফ মানির জায়গাটাও যাচ্ছি না।
কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন, উপার্জন করছি, সঞ্চয়ের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রয়োজনীয় অর্থ খরচের জায়গাটায় আমি আমার ক্রাইটেরিয়া ফুলফিল করছি না, আমার দায়িত্বটাকে আমি ফুলফিল করছি না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট আমি যেটা বলতে চাইছি, এই যে অর্থকে মিসইউজ করা ঠিক আছে, কিন্তু সঠিক মতন ব্যবহার করার পদ্ধতিও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক নেই। তেমন এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। অর্থের ভ্যালুটা বোঝা প্রয়োজন এবং অর্থকে সঠিক মতন পরিচালিত করাটাও কিন্তু প্রয়োজন জীবনে সফলতার জন্য, জীবনে জয়ের জন্য। সুতরাং সঞ্চয়ের জায়গাটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যারা সার্ভিস হোল্ডার, ভেরি ভেরি কনসাস এবং কনসাস কেন, সূর্যের অবস্থান যখন উচ্চস্থ হয়ে যায়, কিন্তু সূর্য 12 নম্বর ঘরকেও যখন হিট করে, আইডেন্টিটি ক্রাইসিস চলে আসতে পারে। একদম মূলত সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি? আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আমি যেটা পছন্দ করছি, আমি যেটা ঠিক মনে করছি, সবাইকে সেইটাকেই ঠিক মনে করতে হবে। আমি যেটা ভুল মনে করছি, সবাই সেটাকেই ভুল মনে করবে। আমার মতন করে দুনিয়াটা দেখা, এটা মারাত্মক নেগেটিভ। যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলে ইগো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যায়। আইডেন্টিটি ক্রাইসিস এবং ইগো প্রবলেম সৃষ্টি হলে অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যায়, স্যাক্রিফাইস করার জায়গাটা ডিটোরিয়েট করে যায়, কম্প্রোমাইজ করার জায়গাটা ডিটোরিয়েট করে যায়। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস আমি কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সেটা লক্ষ্য করতে পারছি। আর আমি যদি ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, মেন্টালি বিশেষ করে। কেমন ইলিগাল অনৈতিক কোন ক্রিয়াকল্পের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাবে ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু লাভটা সেই অনুপাতে হচ্ছে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা বৃহস্পতি বুধের অবস্থান, যদিও বুধ এই ক্ষেত্রে উচ্চস্থ হয়ে যাচ্ছে, কিন্তু বৃহস্পতি এবং বুধের অবস্থান কখনো আমাকে মনোপুত লাভ দেয় না, স্যাটিসফাই হয়ে যাচ্ছি, সেই লাভের জায়গাটা লক্ষ্য করা যায় না। আমি একটা কথা অবশ্যই বলবো, আবার বলছি, যদিও এটা পুরোপুরি সার্বিক মতোই আলোচনা করছি, তবুও বলছি, এই সময় আমি কোনো ক্যাপিটাল ইনভেস্ট করব না বিজনেসে। এই সময় বিজনেসটাকে আমি কখনো ইনক্রিজ করব না, আমি এক্সটেন্ড করব না বিজনেসটাকে। এই সময় আমি কখনোই নতুন বিজনেস কিন্তু কখনো শুরু করব না। এই সময়টা একদম পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। এছাড়া যদি বিজনেসের জায়গায়, টার্নওভারের জায়গা বা বিজনেস হওয়ার ক্ষেত্রে বা কাস্টমারের জায়গা যদি লক্ষ্য করা যায়, অত্যন্ত ফ্রুটফুল রয়েছে। প্রবলেম এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, 7th হাউস পুরোপুরি ডিপেন্ড হয়ে যাচ্ছে 4th হাউস দ্বারা। তাহলে 4 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনকেও বুঝি। তাহলে ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি কিন্তু বিশেষ করে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা বেশি পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, ব্যক্তিগত জীবনে কোনো ঝামেলা, ব্যক্তিগত জীবনে কোনো অশান্তি, ব্যক্তিগত জীবনে যদি কোনো প্রবলেমকে আমি ক্যারি করি, তাহলে কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে পারফরমেন্সের জায়গা ডিটোরিয়েট করে যাবে। তাই জন্য ব্যক্তিগত জীবনকে খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করা প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি খুব ভালো মতন শুক্রের অবস্থান লক্ষ্য করি,
তাহলে শুক্র দ্বারা কিন্তু প্রেমিকাকে বোঝা যায়, প্রেমকে বোঝা যায়, স্ত্রীকে বোঝা যায়। মূলত ব্যক্তিগত জীবন দ্বারা যখন ক্যালকুলেশন করছি তখন স্ত্রীকেই বলি। দেখা গেল স্ত্রী এমন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে, বা স্ত্রীর ব্যবহারিক পরিচয় মানে ব্যবহারিক যে ইমপ্লিমেন্টেশন, তার যে পরিচয়টা বা তার যে ব্যবহারিক যে চিন্তাধারাটা, শারীরিক ভাষাটা, মননটা এবং কমিউনিকেশনের জায়গাটা পারিবারিক শত্রু সৃষ্টি করে দেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া পড়শির মধ্যে শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে মিথুন রাশির জাতকদের স্ত্রীর ক্ষেত্রে। আবার যদি খুব ভালো মতন ফিফথ হাউসকে লক্ষ্য করা যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু একটা কথা বলা যায় যে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ফিফথ হাউসের নেগেটিভ ইনফ্লুয়েন্স, সন্তানের জায়গাটাও পজিটিভ নয়। মিথুন রাশির সন্তানের ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা তাড়িত, প্রভাবিত হওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সন্তানের জায়গাটাই কিন্তু ইলিউশন দ্বারা প্রভাবিত হয়ে জীবনযাপন করছে। যদি আগে থেকেই প্রতিরোধ না করা যায় তাহলে এর ব্যাড রিফ্লেকশন কিন্তু সুদূর প্রসারী, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু মেয়ে স্টুডেন্টদের ক্ষেত্রে, মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট, অত্যন্ত পজিটিভ এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু ছেলেদের ক্ষেত্রে অতটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু বন্ধুর জায়গা, নেশার জায়গা, গুরুজনদের সাথে আর্গুমেন্টের জায়গা, ভয় না পাওয়ার জায়গা, এগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং পুরোপুরি ইলিউশন দ্বারা প্রেমজ সম্পর্কে, মানে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা, যে প্রেম সম্পর্কে আমি বুঝি না, আমার শরীরই তৈরি হয়নি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি মিথুন রাশির স্টুডেন্টদের, ছেলেদের ক্ষেত্রে একদম পজিটিভ রেজাল্ট এই 12 দিন দেখতে পাচ্ছি না। যদি প্রেমের জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বেশ ভালো, বেশ ভালো। কিন্তু কমিটমেন্ট যেটা আছে, আমি কথা দিয়েছি, লয়াল হওয়া যেটা বোঝায়, সেখান থেকে অকস্মাৎ কিন্তু পারিবারিক কোনো চাপ, ব্যক্তিকেন্দ্রিক কোনো চাপ বা এমন কোনো প্রবলেম, এমন অনেক প্রবলেম রয়েছে যেগুলোকে আমরা দৈবিক প্রবলেম বলি। কেমন ধরনের? ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, মানে একটি ছেলে একটি মেয়ে, কিন্তু তাদের মধ্যে কোনো রকমের সবকিছু ঠিক আছে, কিন্তু বৈবাহিক জীবনযাত্রা বা বৈবাহিক জীবন তারা শুরু করতে পারছে না, যেহেতু স্বনির্ভর নয়। এগুলোকে দৈবাত অকঠোরও বলা যেতে পারে, ইয়ার্কি মেরেই বলা হয় আর কি। এরকম জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত উৎকর্ষতা এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এই সময়টা পজিটিভ নয়, বরং আমি দেখে শুনে বিবাহ করব, সেই জায়গা থেকে এই সময়টা অত্যন্ত পজিটিভ রয়েছে, অত্যন্ত পজিটিভ রয়েছে। দেখে শুনে যদি বিবাহ করো তাহলে অবশ্যই কিন্তু উত্তর দিক ছাড়া, বাদ বাকি যে কোনো দিক, মানে উত্তর পশ্চিম দিক হতে পারে, পশ্চিম দিক হতে পারে, দক্ষিণ পশ্চিম দিক হতে পারে, দক্ষিণ দিক হতে পারে, দক্ষিণ পূর্ব দিক হতে পারে, আবার পূর্ব দিক হতে পারে, উত্তর পূর্ব দিকও হতে পারে। শুধু নির্দিষ্ট উত্তর দিক ছাড়া বাদ বাকি যে কোনো দিক দিয়ে কিন্তু পাত্র বা পাত্রী নির্বাচন করা প্রয়োজন বলে আমার মনে হয়, যেমন বিবাহের ক্ষেত্রে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে মিথুন রাশির মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশির যেন জাতক জাতিকা না হয়। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত চেস্ট রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এবং জীবাণু দ্বারা
অ্যাডিকশন যাকে বলে, জীবাণু গঠিত রোগ, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কোল্ড কাফও লক্ষ্য করা যাচ্ছে আমার মতন। হ্যাঁ, তারপরে হজম না হওয়ার প্রবণতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, বুক জ্বলার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে, অগ্নাশয় জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ফুসফুস জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এবং মাথা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বেশি যেই প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে হৃদযন্ত্র, চেস্ট জনিত প্রবলেম, হার্ট জনিত প্রবলেম। গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু উত্তর দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 4 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা এবং 31 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, হলুদ রং, নীল রং, বেগুনি রং। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণ পশ্চিম কোণ এবং উত্তর দক্ষিণ কোণ। আর অশুভ অক্ষর, শুভ অক্ষর, অশুভ নয়, শুভ অক্ষর, অশুভ অক্ষরের দরকার নেই, অশুভ অক্ষরটা আমি বলে দিলাম। শুভ অক্ষর যেটা লক্ষ্য করতে পারছি, এ, ডি, আই, জে এবং এল অক্ষর। কেমন? আর ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। সার্বিকভাবে যদি দেখা যায় মিথুন রাশির ক্ষেত্রে, তাহলে কর্কট রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং সিংহ রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস সার্বিকভাবে। কেমন? আজকের মতো এটুকুই। নমস্কার।